আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। সিআইএ একজন প্রাক্তন জ্যেষ্ঠ কর্মকর্তা এই মুহূর্তে বাংলাদেশে হোটেল ওয়েস্টিনে অবস্থান করছেন। কে এই কর্মকর্তা, কি উদ্দেশ্যে তিনি বাংলাদেশে এসেছেন সেটি নিয়ে, এর পাশাপাশি ককরোচ জনতা পার্টির নেতৃত্বে যে আন্দোলনটি গড়ে উঠেছিল সেটি প্রত্যাহার করা হয়েছে এবং ভারতের সরকার তাদের অধিকাংশ দাবি মেনে নিয়েছে। কিন্তু এই আন্দোলনটা সম্পর্কে বেশ কিছু নতুন তথ্য আমাদের কাছে এসেছে যা খুবই চমকপ্রদ। ভারতের আন্দোলন যেভাবে দানা বেঁধে উঠছিল তাতে একসময় কিন্তু অনেকের কপালেই ভাঁজ পড়েছিল। বিশেষ করে হাজার পাঁচেক লোকজন সেখান থেকে শুরু হতে হতে 2-3 দিন আগে দিল্লিতে আমার একজন পরিচিত ছিল, তিনি ফোন করে বললেন যে ভাই এমন লোক বাড়তেছে যে আগের দিন সে 10 লাখ লোক দেখেছে। দিল্লির ইন্টারনেট বন্ধ, মেট্রো স্টেশন বন্ধ এবং যন্তর মন্তরের আশেপাশে প্রচুর লোক। তো যাই হোক, একটু দেরিতে মনে হলেও মোদী সরকার তাদের দাবি দেওয়া মেনে নিয়েছেন। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন এবং বলা হচ্ছে যে এই আন্দোলনটি ছিল তরুণ তরুণীদের একটি স্বতঃস্ফূর্ত আন্দোলন এবং এর সাথে বাইরের কোনো শক্তির সম্পৃক্ততা খুঁজে পাওয়া যায়নি। কিন্তু খোঁজ নিয়ে জানা গেল যে এই যে যন্তর মন্তর এবং আশেপাশে যারা ছিলেন লক্ষ লক্ষ তরুণ তরুণী, সেখানে প্রচুর খাবার বিলি হয়েছে, পানি বিলি হয়েছে, জুস বিলি হয়েছে, ড্রিঙ্কস বিলি হয়েছে। এইগুলোর অর্থায়ন কে করেছে? এই যে আন্দোলনের যে এত খরচ, সেগুলোর টাকা কোথা থেকে এসেছে? এই খাবার এবং এই যে পানীয় এসেছে, এটির বিল পরিশোধ হয়েছে বাংলাদেশ এবং কাতার থেকে। বাংলাদেশ, কাতার, নেপাল এবং তুরস্কের একটি সম্পৃক্ততা আছে বলে অভিযোগ উঠেছে। বেশ কয়েকজন বিদেশি ভারতে ঢোকার চেষ্টা করেছিল, বিশেষ করে এইসব দেশ থেকে প্রায় 30 জন, কিন্তু ভারতীয় গোয়েন্দা কর্মকর্তাদের তৎপরতায় তারা ভারতে ঢুকতে পারেনি। এরা যদি ভারতে ঢুকতে পারত তাহলে কি স্নাইপারের গুলিতে লাশ পড়তো? এই প্রশ্ন কিন্তু উঠছে। এই ককরোচ জনতা পার্টির যিনি প্রধান অভিজিৎ দীপকে, তিনি আম আদমি পার্টির যে ফেসবুক গ্রুপ ছিল, সামাজিক যোগাযোগ মাধ্যমের যে গ্রুপটা ছিল, সেই গ্রুপে 2020 থেকে 2023 পর্যন্ত স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছেন। অর্থাৎ তার আম আদমি পার্টির সাথে একটা সম্পর্ক আগের থেকেই ছিল। তিনি দিল্লির শিক্ষা মন্ত্রণালয়ে উপদেষ্টা হিসেবে কাজ করেছেন এবং এই আন্দোলনটা কিভাবে পরিচালিত হবে এর জন্য তিনি 9 মাসের একটি প্রশিক্ষণ আমেরিকায় গ্রহণ করেছেন। সুতরাং এটাকে একদম নির্দোষ আন্দোলন বললে আমার মনে হয় যে একটু ছোট করে দেখা হয়। এই আন্দোলনে যোগ দিয়েছে বিভিন্ন রাজ্যের বামপন্থী রাজনৈতিক দল, পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি এবং কয়েকটি প্রদেশের রাজনৈতিক দল, এবং তাদের সবার উদ্দেশ্য ছিল যে এবারের আন্দোলনের মাধ্যমে আগামী সেপ্টেম্বরে ভারতে যে ব্রিক্সের সম্মেলন হবে সেই সম্মেলনের আগে নরেন্দ্র মোদীর সরকারের পতন ঘটানো। কিন্তু নরেন্দ্র মোদীর সরকার অত্যন্ত দক্ষতার সাথে এই আন্দোলন মোকাবেলা করেছে। আন্দোলন যখন শুরু হয় তখনই গোয়েন্দা রিপোর্ট ছিল এটা কোন দিকে যাচ্ছে এবং তখনই বিজেপি সরকার সিদ্ধান্ত নেয় যে তাদের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করবেন। কিন্তু তারা আগেই তাকে পদত্যাগ করায়নি, বরং সময় নিয়েছেন। আন্দোলন দানা বেঁধেছে এবং মোদী ইনস্টাগ্রামে 2টি বক্তব্য দিয়েছেন এবং তার একটি বক্তব্য 30 কোটির বেশি মানুষ দেখেছেন এবং শুনেছেন, এবং এর মধ্য দিয়ে মোদীর জনপ্রিয়তা কিন্তু বেড়েছে। এবং তাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী আন্দোলনটা যখন দানা বেঁধে উঠেছে তখনই শিক্ষামন্ত্রী পদত্যাগ করেছেন এবং তারা অন্যান্য দাবি দাওয়াও মেনে নিয়েছেন।
এটি মোদী সরকারের জন্য কিন্তু একটা ওয়ার্নিং ছিল এবং সেই পরিচিত মডেল রেজিম চেঞ্জের একটা আন্দোলন এবার ভারতে কিন্তু পাইলট করা হলো এবং ভারতে একজন জেনারেল ওয়াকার খান নেই। ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় পুলিশ, তারা সংবিধান এবং তাদের যে চাকরি বিধি অনুযায়ী তারা দায়িত্ব পালন করেছে। এখানে অনেক চেষ্টা করা হয়েছিল একটি লাশ ফেলবার বা পরিস্থিতিকে আরো খারাপ করার, কিন্তু ভারতীয় সরকারের সময় মতো হস্তক্ষেপের কারণে পরিস্থিতিকে খারাপ হতে দেওয়া হয়নি এবং এটিকে সরকার অত্যন্ত দক্ষতার সাথে নিয়ন্ত্রণ করেছে। এই আন্দোলনে একটা ফেসবুক পেজ ছিল, কিন্তু তারা ফেসবুকে খুব একটা সক্রিয় ছিল না, কারণ তারা জানতো যে ফেসবুক পেজটা মনিটর করা হবে অনেক বেশি। সুতরাং তারা ফেসবুককে সামনে রেখে বিকল্প হিসেবে তারা ইনস্টাগ্রামেই তাদের যোগাযোগটা মেনটেইন করেছে। তাদের পুরো ছকটা ভারতীয় গোয়েন্দাদের হাতে পৌঁছে গিয়েছিল এবং যে কারণে তারা সেভাবে ব্যবস্থা নিয়েছে। আসাম, ত্রিপুরা, এদিকের কয়েকজন সেনা কর্মকর্তা এবং পুলিশ কর্মকর্তা এই ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল বলে অভিযোগ আছে এবং প্রায় ৩৬ জন সেনা ও পুলিশ কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে। এদিকে একটি চিঠি খুব ভাইরাল হয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশের প্যাডে, তারা এই আন্দোলনের পক্ষে সমর্থন জানিয়েছে। এই চিঠিটি সত্যতা নিয়ে প্রশ্ন আছে যে এটা কি আসলেই জামায়াতে ইসলামের চিঠি নাকি এটা ফেক। যদি চিঠিটি সত্য হয়ে থাকে তাহলে একটি দেশের আভ্যন্তরীণ ব্যাপারে আরেকটি দেশের রাজনৈতিক দলের এভাবে সমর্থন জানানো বিবৃতি প্রদান, এটি কি কূটনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে কিনা সেটি নিয়ে প্রশ্ন উঠেছে। যাই হোক, আপাতত এই আন্দোলনটাকে নিয়ন্ত্রণ করা গেছে, কিন্তু এখানেই সব শেষ হয়ে যায়নি। তাদের ভবিষ্যৎ পরিকল্পনা হলো যে 2029 সালে তারা আবার এরকম একটা আন্দোলন গড়বে এবং তারা বলছে যে 2026-এ ধর্মেন্দ্র গেছে, 2029-এ নরেন্দ্র যাবে। সুতরাং নিশ্চিন্তে থাকবার কোনো অবকাশ নেই। এই ষড়যন্ত্র, এই চক্রান্ত আগামীতেও চলবে বলে আশা করা যায়। আরেকটি যেটি বলছিলাম যে সিআইএর যে সাবেক কর্মকর্তা এসেছেন জেরাল্ড ফিলিপ হ্যামিল্টন, তিনি ল্যাটিন আমেরিকা, দক্ষিণ এশিয়া, সিরিয়া বিভিন্ন দেশের দায়িত্ব পালন করেছেন এবং একজন তুখোড় গোয়েন্দা কর্মকর্তা। তিনি ড্রোন বিশেষজ্ঞ, ড্রোনের উপরে প্রশিক্ষণ দিয়ে থাকেন এবং বলা হয় যে তিনি অলমোস্ট মানে কোনো কিছু নেই এরকম অবস্থায়ও তিনি অস্ত্র তৈরি করতে পারেন, অর্থাৎ তিনি অস্ত্র তৈরিতে একজন বিশেষজ্ঞ। তিনি কেন বাংলাদেশে এসেছেন? তিনি গত বছরও বাংলাদেশে এসেছিলেন, কিন্তু তার কোনো রেকর্ড আমরা খুঁজে পাই না। এই জেরাল্ড ফিলিপ হ্যামিল্টন যখন জ্যামাইকায় পোস্টিং ছিলেন 80-র দশকের শেষের দিকে, তখন তিনি লরেইন নামে একজন বাংলাদেশি মেয়েকে বিয়ে করেছিলেন। ভীষণ লাজুক এই মেয়েটির সাথে তার বৈবাহিক সম্পর্ক শেষমেশ টেকেনি, সেটি ডিভোর্সের মাধ্যমে শেষ হয়েছিল। কারণ এই জেরাল্ডের বিরুদ্ধে অভিযোগ হলো যে লোরেইনকে শারীরিকভাবে প্রহার করত এবং একবার তার গলা টিপে ধরেছিল, যাতে লোরেইন অজ্ঞান হয়ে গিয়েছিল। পরবর্তীতে সেটি ডিভোর্সের মামলায় গড়ায় এবং সেটি আমেরিকার কোর্টে সেটেলড হয় এবং এটা নিয়ে অনেক রাগঢাক করা হয়, কারণ জেরাল্ড সিআইএর একজন সিনিয়র কর্মকর্তা ছিলেন। জেরাল্ড এখন কেন সিআইএ আসছে, বিশেষ করে যখন সার্জিও গোর বাংলাদেশে আসছেন ঠিক তার আগে একটি অসমর্থিত সূত্র বলছে যে এই নর্থ ইস্টের 3টি বিচ্ছিন্নতাবাদী গ্রুপের প্রশিক্ষণের জন্য তিনি বাংলাদেশে অবস্থান করছেন এবং বাংলাদেশ এখন তাদের জন্য অনেকটা সেফ হাউস হয়ে গেছে। সিআইএর একজন সাবেক কর্মকর্তা এই জেরাল্ড এখন প্রাইভেট কন্ট্রাক্টর হিসেবে, সিকিউরিটি কন্ট্রাক্টর হিসেবে ভাড়ায় কাজ করে। তো তার বাংলাদেশে আসার ব্যাপারে
বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। তারা জানেন না কেন জেরাল্ড পি হ্যামিল্টন বাংলাদেশে এসেছেন এবং অবস্থান করছেন হোটেল ওয়েস্টিনে। এটি বাংলাদেশের জন্য, বাংলাদেশের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ বলেই অনেকে মনে করেন। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। এখন বাংলাদেশে জুলাই আন্দোলনে অর্থাৎ 2024 সালে জুলাই সন্ত্রাসী আন্দোলনে রাষ্ট্রবিরোধী, অসাম্প্রদায়িক চেতনা বিরোধী এবং মুক্তিযুদ্ধ বিরোধী যে আন্দোলনটি শুরু হয়েছিল, সেই আন্দোলনের যারা কুশীলব ছিল, সেই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিল, তাদের অনেকেই মনে করেছিল বাংলাদেশের মতো, নেপালের মতো এবং শ্রীলঙ্কার মতো ভারতের সরকার পতন হবে এবং এই মৌলবাদী শক্তিরা যেভাবে সরকার গঠন করেছিল বা দেশ দখল করেছিল, রাষ্ট্রের সিংহাসনে বসেছিল, ভারতেও তেলাপোকা আন্দোলনের, ককরোচ আন্দোলনের, ককরোচ জনতা পার্টি সেই রকমভাবে জোর করে অগণতান্ত্রিক পদ্ধতিতে, অনিয়মতান্ত্রিক পদ্ধতিতে রাষ্ট্র ক্ষমতা দখল করবে। এখন এই যে বিশ্বাস, এই বিশ্বাসটি নিয়ে আমাদের বাংলাদেশে একটি প্রবাদ প্রচলিত রয়েছে, সেটি হলো আন্দায় আন্দাজ করে লাথি সোডে হাতি মরে। অর্থাৎ যে লোকটি অন্ধ, তিনি আন্দাজ করেন যে তিনি লাথি দিয়ে হাতি মেরে ফেলতে পারবেন। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে, যিনি অন্ধ তিনি নিজে চোখে দেখেন না, তিনি নিজের সাইজ কত বড় সেটাও বোঝেন না, আর হাতির সাইজ কত বড় সেটাও তিনি বুঝতে পারেন না, যার কারণে লাথি দিয়ে হাতি মারা তার কাছে খুব সহজ, সাধারণ একটি স্বাভাবিক ঘটনা। তো ঠিক এমন অবস্থায় লাথি দিয়ে হাতি মারার চেষ্টায় যখন বাংলাদেশের জুলাই সন্ত্রাসীরা ব্যস্ত ছিলেন, ভারতের দিকে তাকিয়েছিলেন, তখন দেখলাম ভারতের ককরোচ পার্টি তাদের আন্দোলনটিকে সমাপ্ত দিয়ে সংবাদ সম্মেলন করে ঘরে ফিরে গিয়েছে। এখন বিষয়টা হলো, নেপালে জিতে গেল এবং বাংলাদেশেও এই জুলাই সন্ত্রাসীরা সরকার পতন করতে সমর্থ হলো, কিন্তু ভারতে হলো না কেন? খেয়াল করে দেখেন, আন্দোলন, সংগ্রাম, গণতান্ত্রিক দেশে এটা একটা স্বাভাবিক ঘটনা। হাজার হাজার বছর থেকে আপনি যদি গণতান্ত্রিক সংস্কৃতির দিকে তাকান, অন্তত যদি গত কয়েকশো বছর বা অর্ধ শতাব্দী বলবো না, 500 বছর বলবো, গত 500 বছর থেকে যদি দেখেন, পৃথিবীর নানান গণতান্ত্রিক ধারায় নানান আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে। গণতান্ত্রিক সংগ্রামে, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায়, গণতান্ত্রিক রাষ্ট্রে, গণতান্ত্রিক মানসিকতায় আন্দোলন হয় সরকারের বিরুদ্ধে, কোনো একটি বিশেষ নীতির বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে নয়। বাংলাদেশে জুলাইতে যে আন্দোলনটি হয়েছে, সেটি আমেরিকার টাকা খেয়ে, আমেরিকার স্বার্থ রক্ষার জন্য ডক্টর ইউনূসের মতো একজন বাটপারকে পিছনে রেখে এই আন্দোলনটি 71-এর পরাজিত শক্তি, মৌলবাদী জামাত শিবির, আল বদর, আল শামস এবং সাম্প্রদায়িক শক্তি তথাপি এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, পিছনে থেকে কাজ করেছে। আর 50 মিলিয়ন ডলার এখানে ইনজেক্টেড হয়েছে বাই দ্য আমেরিকান গভর্নমেন্ট, যেটা ডোনাল্ড ট্রাম্প সরাসরি স্বীকার করেছে, সেটা হাইপোথেটিক্যাল কোনো কথা না। এবং আমেরিকা থেকে একজাক দালালকে এনে এই বাংলাদেশকে ব্যবচ্ছেদ করা হয়েছে। সুতরাং সেই জন্য বাংলাদেশে একটি সরকার, বাংলাদেশমুখী সরকার, 71মুখী সরকার, অসাম্প্রদায়িক চেতনার সরকার, আওয়ামী লীগের সরকার তাদের কাছে পরাজিত হয়েছে, বিদেশি শক্তির কাছে পরাজিত হয়েছে। এই বিদেশি শক্তির কাছে শুধু শেখ হাসিনার সরকার নয়, আপনি যদি পিছনের দিকে খেয়াল করে দেখেন, এই বিদেশি শক্তির কাছে নবাব সিরাজউদ্দৌলা, যিনি দেশপ্রেমিক মানুষ ছিলেন, তার কাছেও পরাজিত হতে হয়েছে, তাকেও পরাজিত হতে হয়েছে মির্জাফরদের এই ষড়যন্ত্রের কারণে ইংরেজ সেনাবাহিনীর কাছে। কিন্তু ভারতে কি হয়েছে? ভারতে যে ককরোচ পার্টি বা তেলাপোকা পার্টি, এই তেলাপোকা পার্টি কিন্তু
মাঠে নেমেছিল একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে। তাদের উদ্দেশ্য রাষ্ট্রবিরোধী ছিল না, সরকারের একটি সিদ্ধান্ত, একটি নীতি বা একটি কর্মকাণ্ডের বিরুদ্ধে ছিল। তাদের পিছনে আমেরিকার মতো রাষ্ট্র টাকা ইনজেক্ট করার সুযোগ পায় নাই। তারা সরকার গঠন করার চিন্তা করে নাই, তারা রাষ্ট্রকে বাগবাটোয়ারা খাওয়ার চিন্তা করে নাই, রাষ্ট্রবিরোধী শক্তির হাতে ক্ষমতা দেওয়ারও চেষ্টা করে নাই। তারা যেটা চেয়েছে, তাদের সেই আন্দোলনকে, তাদের সেই সংগ্রামকে আমি শ্রদ্ধা করি এবং আমি বিশ্বাস করি গণতান্ত্রিক রাষ্ট্রে এই রকম আন্দোলন হওয়াটাই স্বাভাবিক। তারা বলেছে যে মেডিকেল পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষায় প্রশ্নপত্র পাশ হয়, যেটা বাংলাদেশেও এই ফেনোমেনাটা ছিল। সেই প্রশ্নপত্র পাশ হওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে যে তরুণ সমাজের মধ্যে যে ক্ষোভ দানা বেঁধেছে, যে বিশেষ ব্যক্তিকে, বিশেষ গোষ্ঠীকে এই সুবিধা পাইয়ে দেওয়ার জন্যই কিন্তু এই প্রশ্নপত্র পাশ হয়, যার কারণে যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায় স্থান পায় না, অযোগ্য ব্যক্তি রাজনীতির কারণে, টাকার কারণে অথবা কানেকশনের কারণে তারা অযোগ্য হয়েও সেখানে স্থান পেয়ে যায়। এই ব্যবস্থার বিরুদ্ধে তাদের 3টি দাবি ছিল। একটি হলো যারা আন্দোলনে নেমেছে, ন্যায্য আন্দোলনে, তাদের বিরুদ্ধে মামলা করা যাবে না। দ্বিতীয়টি হলো যারা এই ব্যবস্থার সাথে জড়িত তাদের বিচার করতে হবে। আর তৃতীয়টি হলো শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। সরকার শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া 2টা দাবিকে মেনে নিয়েছিল, কিন্তু পরবর্তীতে শিক্ষামন্ত্রী নিজে থেকেই পদত্যাগ করেছে, যার ফলে আন্দোলনকারীরা এই মোদী সরকারের সাথে একসাথ হয়ে সংবাদ সম্মেলন করে সরকারের প্রতি সমর্থন জ্ঞাপন করে তারা তাদের আন্দোলনের কর্মসূচি প্রত্যাহার করেছে। অর্থাৎ কোনো একটা রাষ্ট্রে তরুণ সমাজ যখন ইস্যু ভিত্তিক, ন্যায়ভিত্তিক কোনো একটা বিষয়কে সামনে নিয়ে যখন আন্দোলন করে এবং সেই আন্দোলনে তারা যখন জয়ী হয়, রাষ্ট্রে তখন স্ট্রাইকিং ফোর্স থাকে এবং সরকার বলেন, বিরোধী দল বলেন, যেই কোনো শক্তি বলেন, তারা এই ফোর্সটিকে ভয় করে। কিন্তু বাংলাদেশে যেটি হয়েছে, বাংলাদেশে হয়েছিল কোটা আন্দোলন। সেই কোটা আসলে অনেক আগেই বিলুপ্ত হয়েছিল। সেই কোটা আন্দোলন সরকার সুপ্রিম কোর্টের মাধ্যমে সেটাকে কিন্তু কোটার যে কোটার বিষয়ে হাইকোর্ট রায় দিছিল, সে রায়টি বাতিল করা হয়েছিল। কিন্তু তাদের আসলে কোটা বিরোধী আন্দোলনটা ছিল একটা গৌণ। তাদের মূল আন্দোলনটি ছিল অসাম্প্রদায়িক চেতনার একটি সরকারকে উৎখাত করে সাম্প্রদায়িক শক্তিকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার সেন্টারে নিয়ে আসা, মৌলবাদী শক্তি, ধর্মান্ধ শক্তিকে বাংলাদেশের ক্ষমতার মসনদে নিয়ে আসা এবং আমেরিকাকে যত রকমের সুযোগ সুবিধা দরকার সব কিছু দিয়ে বাবা ডেকে হলেও এই ক্ষমতার পালাটি বদল করা এবং তারা নিজেরা ক্ষমতায় বসে রাষ্ট্রকে লুটে পুটে খাওয়া। আপনারা যদি গত 2 বছরের দিকে তাকিয়ে দেখেন, এক একজনের, আজকে দেখলাম প্রথম আলোতে একটি নিউজ যে কোনো একজন কার্টুনিস্ট একটি কার্টুন এঁকেছেন, জুলাই কার্টুন। এই জুলাই কার্টুনে দেখা যাচ্ছে ব্যক্তির প্যাট এরকম বড় হয়ে গেছে, প্যাটের মধ্যে লেখা জুলাই। অর্থাৎ জুলাই এমন একটা অবস্থা করেছে যে ফকিন্নিকে ধনী করে ফেলছে। কিভাবে? ঘোষ এবং চাঁদাবাজি, সন্ত্রাসী করে। পার্লামেন্টে মেম্বার আছে যিনি এই ধানমন্ডি থানা থেকে সন্ত্রাসীদেরকে, চাঁদাবাজদেরকে ছুটিয়ে নিয়ে এসেছিলেন। তারা ঘোষণা দিয়েছিলেন তার গ্রামে, হান্নান মাসুদ নাম ধরেই বলেছিলেন কি, ওই বাটপার বলেছিল যে আমাদের গ্রামের সবচাইতে গরিব বাড়িটি আমাদের। আর যখন নির্বাচনের সময় আসলো, বলল যে আমরা তো খুব ধনী মানুষ, 3তলা বাড়ি, অমুক তমুক, আমাদের মতো এত ধনী লোক কি আর দেশে হয়? তার মানে এই কয়েক মাসের মধ্যে গ্রামের সবচাইতে দরিদ্র মানুষটি গ্রামের সবচাইতে ধনী মানুষে রূপান্তরিত হয়েছে। এটার ফলাফলটা কেন হয়েছে? কারণ এটা জুলাই হয়েছে বলেই হয়েছে। আর ভারতে জুলাইয়ের মতো একটি আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে আপনি খেয়াল করে দেখেন একটি বাস ভাঙা হয়নি, কোনো রেল সেতুতে আগুন দেওয়া হয়নি, কোনো রেল স্টেশনে আগুন দেওয়া হয়নি, টেলিভিশন ভবনে আগুন দেওয়া হয়নি, রেলে আগুন দেওয়া হয়নি, ইট পাটকেল নিক্ষেপ করা হয়নি। আন্দোলন হয়েছে জনতার, মানুষের আন্দোলন। সন্ত্রাসীর, অমানুষের আন্দোলন সেখানে ছিল না। তাই ভারতে যে আন্দোলনটি থেকে
সরকার শিক্ষা নিয়েছে যে মানুষের যেটা চাওয়া সেটা যেন ভালোভাবে হয়। আর বাংলাদেশে নজির স্থাপিত হয়েছে এই সন্ত্রাসীরা, এই সাম্প্রদায়িক শক্তি, তরুণ হোক আর বৃদ্ধ হোক, তারা রাষ্ট্রকে বিক্রি করে দিয়ে হলেও নিজের স্বার্থকে সমৃদ্ধ করবে। তাইলে দেখেন ভারত এবং বাংলাদেশের যে পার্থক্যটা, আমরা দুইটা বর্ডার শেয়ার করি, আমাদের নিকট প্রতিবেশী, আমাদের চিন্তায় চেতনায় গায়ের কালারে আমাদের সংস্কৃতিতে ভাষায় সাহিত্যে অনেক মিল থাকা সত্ত্বেও ভারতে গণতান্ত্রিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে মানুষ যে আন্দোলনটি করেছে সেই আন্দোলনে আমেরিকা টাকা ডালতে পারেনি, পশ্চিমা কোনো শক্তি সেখানে টাকা ডালতে পারেনি, কারণ তারা টাকার জন্য মাঠে নামেনি, তারা তাদের গণতান্ত্রিক অধিকারের জন্য নেমেছে। আর পক্ষান্তরে বাংলাদেশে এবং নেপালে আমেরিকা পয়সা দিয়ে, পালা কুত্তা দিয়ে আন্দোলন করিয়ে রাষ্ট্র ক্ষমতাকে নিজের ফেভারে আনার চেষ্টা করেছে। পাকিস্তানেও তাই হয়েছে, ইমরান খানকে বহিষ্কার করে। অবশ্য পাকিস্তানের জনগণ দিয়ে কিছু হয় না, পাকিস্তানে আর্মি দিয়েই সব হয়, আর্মি দিয়ে করিয়েছে। সুতরাং একটা জিনিস খেয়াল করে দেখুন যে এই কক্রোচ আন্দোলন, এই তেলাপোকা আন্দোলন ভারতে সফল হয়েছে কিভাবে। এটা যে এইম, যে ইয়াং ফোর্সের যে স্পিরিট, তাদের যে শক্তি, তাদের যে চেতনা, সেটা জনগণের পক্ষে কাজ করেছে। সরকারও সচেতন হয়েছে, মানুষের উপকার হয়েছে, এবং যে উদ্দেশ্যে সেই আন্দোলন হয়েছে সেই আন্দোলনের উদ্দেশ্যটিও সফল হয়েছে। আর অন্যদিকে বাংলাদেশ ৭১-এর পরাজিত শক্তির কাছে বাংলাদেশকে বিকিয়ে দিয়েছে। যারা মসজিদে মুক্তবে, মন্দির নয় মসজিদ, মুক্তব এবং মাদ্রাসায়, এতিমখানায় যারা প্রতিনিয়ত বলৎকার করছে, সেই শক্তিটিকে তারা শক্তিশালী করছে। ১৯৭১ সালে যারা ঘাতক দালালের কাজ করেছে, আমার নারীকে, আমার মা বোনকে, আমার দেশের মানুষকে হত্যা, নির্যাতন, দর্শন, লুণ্ঠন করেছে, তাদেরকে রাজনীতির সেন্টার পয়েন্টে নিয়ে এসছে। তাই গণতান্ত্রিক এবং অগণতান্ত্রিক শক্তির পার্থক্যটা এখান থেকে বুঝতে পারবেন। এবং ভারত কেন মহান আর বাংলাদেশ কেন মহান এখনো হতে পারেনি, তার একটি পার্থক্য এখানে দেখালাম। ভারতে কক্রোচ আন্দোলন অথবা তেলাপোকা আন্দোলন সমাপ্তি, আর বাংলাদেশে এরা দেশ বিক্রি করে এখন নিজেরাই আস্তে আস্তে দেউলিয়া হওয়ার পথে। তারা এখন পরীক্ষা দিতেও ভয় পায়, পরীক্ষা দেয় না, তারা এখন অটো পাস নেয়। বাংলাদেশের এই সাম্প্রদায়িক শক্তি, এই জঙ্গি শক্তি একদিন পরাজিত হবে, বাংলাদেশও ভারতের মতো গণতান্ত্রিক শক্তির বিকাশ হবে। ভালো থাকুন। বাংলাদেশে হিন্দুদের জন্য সামনের দিনগুলো আরো ভয়াবহ দিন হবে, এতে কোনো সন্দেহ নেই। তাদের নিয়ে আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র হচ্ছে। বাংলাদেশে যেভাবে ইসলামী জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে এবং বাংলাদেশের মুসলমানেরাও যেভাবে চরম সাম্প্রদায়িক হয়ে গেছে, আপনি হিন্দুদের রক্ষা করতে পারবেন বলে আমার মনে হয় না, বা আমরা চেষ্টা করে যাচ্ছি যে বাংলাদেশে যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বা একটা ধর্মীয় ডাইভার্সিটি থাকে, মতের ডাইভার্সিটি থাকে। আমার মনে হয় এটা আমরা রক্ষা করতে পারবো না, যদি আমরা চেষ্টা করে যাচ্ছি। চেষ্টা তো করতেই হবে, কারণ চেষ্টা থেকে তো বিরত থাকা যাবে না। তবে হিন্দুদের সতর্ক থাকতে হবে। আপনাদের উপরে কিন্তু যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটে যেতে পারে, এবং ঘটনার পরে আবার বলবে, এই যে যেমন ওই যে রথযাত্রায় যে বোমাটা পাওয়া গেল, এটা ঘটার পরে কি বলতো জানেন? বলতো এটা আওয়ামী লীগ করেছে, অথবা বলতো ভারতের র করেছে, বলে ভারতের র আর আওয়ামী লীগের কাঁধে চাপিয়ে দিত। এদের তো এই অভ্যাস আছেই। সাথেই যেমন ওই যে শেখ হাসিনার কথা বলছে না, ২১শে আগস্টে গ্রেনেড হামলায় স্বয়ং দেশের একজন প্রধানমন্ত্রী তিনি বলতেছেন যে শেখ হাসিনা নিজে ব্যানারি ব্যাগে গ্রেনেড নিয়ে গেছিল। এটা কোনো কথা? মিনিমাম একটা। আবার দেখেন আইনমন্ত্রীর একটা ফটোকার্ড দেখালেন, সে বলছে যে ঈদে যেহেতু পুলিশ দেওয়া হয় না, তাহলে পূজাতে কেন পুলিশ দেওয়া হবে? ঈদের মধ্যে তো শত শত পুলিশ থাকে, আমরা দেখি না। একটা আইনমন্ত্রী এই কথা বলে। এখন আওয়ামী লীগের দুর্দশা, তাদের কোনো সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল নাই। তাদের ফেসবুক পেজ থেকে লাইভ করলে দেখে 10 জন, লাইভের গেস্টের চেয়ে লাইভে দেখার দর্শকের সংখ্যা কম থাকে। এই মানদায়িত্ব আমলের একই জিনিস। এখন যদি আপনি রেডিও চালাইতে চান, দুঃখের বিষয় হচ্ছে যে আগে যারা সুন্দর সুন্দর লিখতেন, এখন লেখা কেউ পড়ে না। এখন আপনি যদি ভিডিওতে কথা না বলেন, এইসব করবে, আপনি তো কোনোদিন ভাবেন না ভিডিও করবেন। এটা সময়ের সাথে সাথে আপনাকে পরিবর্তন হইতে হবে। শেখ হাসিনা একটা দেশের প্রধানমন্ত্রী, বা দেখেন খালেদা জিয়ার কিন্তু একটা পেজ আছে, তারেক জিয়াও কিন্তু প্রবাসী ছিলেন, কিন্তু সুন্দরভাবে তিনি কিন্তু তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টসগুলো ইউটিউব, ফেসবুক ব্যবহার করে তিনি কিন্তু অ্যাক্টিভ ছিলেন। কেউ দেখুক আর না দেখুক, বাংলাদেশে ব্যান ছিলেন তিনি, কিন্তু ফেসবুকে তিনি অ্যাক্টিভ ছিলেন। তো এই আওয়ামী লীগের কি এরা কি এত গান্ডমূর্খ কেন? এদের পেজগুলো চালায় সেই আগের দালালগুলা।
সেই আগের যেগুলো উচ্ছিষ্টখোর বাংলাদেশে ওই কোটি কোটি টাকা নিত এমপি মন্ত্রীদের কাছ থেকে, শেখ হাসিনার তহবিল থেকে নিয়ে ওই কয়েকটা ইনফ্লুয়েন্সার দালালগুলো ওই যে কারিনা কায়সারের মতো দিত, ওরা বলতো হেল হাসিনা হেল হাসিনা, এখন পোল্ট্রি নেওয়ার সময় বলছে পালাইছে রে পালাইছে, হাসিনা পালাইছে। জিনিসটা কেমন, মানে আওয়ামী লীগের লাজ লজ্জা নাই? পালাইছে বললে হইতো যারা আওয়ামী লীগের তথ্য মন্ত্রণালয়ের বা সংস্কৃতি মন্ত্রণালয়ের সুবিধাভোগী তারা শেখ হাসিনা ফাঁসি চায়। অদ্ভুত ব্যাপার। আর আপনি যেটা বললেন, তাহলে আমি আজকে না কালকে রাত্রে নরেন্দ্র মোদীর শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী তার একটা ভিডিও যখন দেখলাম পৃথিবীর সব রেকর্ড ফেল, তখন আমার মনে পড়লো মাস দেড়েক আগে একজন ব্যক্তির সাথে দেখা হয়েছিল আমার। উনি প্রায় অর্ধশতাধিক দেশ ঘুরেছেন এবং অত্যন্ত পণ্ডিত ব্যক্তি এবং খুব বড় রকম পেশায় তিনি ছিলেন। তার সাথে কথা হইল, তিনি আমাকে বললেন যে শেখ ফরিদ, আগামী দশক মানে আগামী 1 দশক পরের থেকে, এমনকি এখন থেকে যারা এই সামাজিক যোগাযোগ মাধ্যমে শক্তিশালী থাকবে, ফিগার থাকবে, সামনে থাকবে, সক্রিয় থাকবে, তারাই দেশ চালাবে, পৃথিবী চালাবে, সমাজ চালাবে। মানে আমি বই লিখতে চেয়েছি, তো আমি তার কাছে সহযোগিতা চেয়েছিলাম যে আমার বইগুলো তাহলে কোথা থেকে প্রকাশ করা যায়। তিনি বললেন যে তুমি যে কাজটা করতো সেটাই করে যাও। ওই যেটা আপনি শুরুতেই বললেন যে এখন কিন্তু মানুষ বই পড়ে কম, মানে এমনিতেও আগে পড়তে কম, এখন আরো পড়ে কম। আচ্ছা, আমি যদি এই 2 বছরে 10টা বই লিখতাম, আমার যে এখন জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা, পরিচিতি, আপনার কি মনে হয় সম্ভব হইতো? একাডেমিক হিসেবে আমাকে একাডেমিশিয়ান হিসেবে হয়তো গুরুত্ব দিত, কিন্তু আমার এরকম পরিচিতি থাকতো না, আর এত প্রভাবও থাকতো না। আর আপনি যদি প্রভাব না থাকে, সমাজে আপনার গ্রহণযোগ্যতা না থাকে, আপনি তো তাহলে আপনার মতবাদ, আপনার রাজনীতি, আপনার চিন্তা চেতনা আপনি স্প্রেড করতে পারবেন না। সেটা যে একটা। আর আপনি যেটা বলেন যে আওয়ামী লীগের 2013 সালে ভাষণ দিয়েছিল, মনে আছে? সৈয়দ আশরাফ, ঠিক আছে, কি বলেছিলেন তিনি, আওয়ামী লীগের নেতা? যে ডিজিটাল প্ল্যাটফর্মে ক্ষতি হবে হ্যাঁ, আওয়ামী লীগের, হ্যাঁ। সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ দুর্বল, সেটা কিন্তু প্রমাণ হয়ে গেছে। আপনি দেখেন নরেন্দ্র মোদী সেনাবাহিনীও পাঠানোর তো প্রশ্নই আসে না, না পুলিশ পাঠিয়েছে, না আরএসএস পাঠিয়েছে, না বিজেপির ছাত্র সংগঠন পাঠিয়েছে। কি করেছে? জাস্ট প্রথম ভিডিওটা তার 3 থেকে 4 মিনিট, দ্বিতীয় ভিডিওটা মাত্র 1.5 মিনিট। পুরো রাজনীতি মানে অনেকটা যে মাঠে মেরে দিছে আর কি, মানে বাসরাতে বিলাই মেরে দিছে। এবং দেখেন পৃথিবীর সকল রেকর্ড ভঙ্গ করে, এবং এটা দেখেন এত প্রভাব। সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন এত শক্তিশালী, সেটা কল্পনার বাইরে। আমিও সবসময় বলতাম যে রাজপথ দখল করতে হবে, কিন্তু এখন দেখি না, রাজপথের পাশাপাশি আপনাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনাকে সক্রিয় থাকতে হবে। যদি আপনি না থাকেন, মোদি সবাইকে বলছে এটা যে তোমরা তোমাদের সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্স অব্যাহত রাখো। হ্যাঁ, এবং এবং এইটাও জানলাম যে সর্বশেষ কারকে যেন আমাকে মেসেজ করলো, নাকি ফোনও করেছে, মেসেজও করেছে, কে যেন আমাকে একটা মেসেজ পাঠাইলো যে শেখ হাসিনাও নাকি বলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন সক্রিয় ওনার হতে। নিজেরই তো অ্যাকাউন্ট নেই, ওনার লজ্জা করে নেই কথাগুলো বলতে। হ্যাঁ, এটা হচ্ছে আওয়ামী লীগের যারা পলিসি মেকার, এটা তাদের আমি একটা মানে কি বলবো, এটা একটা ভুল যে এইখানে প্রত্যেকের আপনি দেখেন, শুধু নরেন্দ্র মোদী না তো, প্রত্যেক মুখ্যমন্ত্রীর ফ্যান ফলোয়ার অসংখ্য, এবং প্রত্যেক মন্ত্রীর পেজ আছে, প্রত্যেক নেতার ফেসবুক ফলোয়ার আছে, ইনস্টাগ্রাম আছে, তারপর আপনার কি টিকটক আছে, আর সবই আছে, কি নাই? কিন্তু আওয়ামী লীগের নেতাদের এগুলো তাদের নিজস্ব প্ল্যাটফর্ম নাই, এটা তাদের ব্যর্থতা। আপনি দেখেন আজকে যদি আমি কিন্তু আজকে থেকে 1 বছর আগে বলেছিলাম যে জননেত্রী শেখ হাসিনা যদি যেদিন ভিডিওতে আসবেন সেই দিনই বাংলাদেশে বিপ্লব হয়ে যাবে। এটা মানে গুরুত্ব দিল না তারা। আমি বলেছিলাম যে দিন শুধু জাস্ট ভিডিওতে, এই দেখেন অডিওতে শুধু একটা ভাষণ দিয়েছে যে আমি ডিসেম্বরে আসতেছি, দেখেন তো কিরকম প্রভাব পড়েছে, একটা ভাষণে তার কিরকম প্রভাব পড়েছে, শুধু একটা কথা দেখেন অডিওতে, তাও তিনি ফিজিক্যালি সামনে আসেন নাই, ভিডিওতে আসেন নাই, শুধু বলেছেন। আর আপনি ঠিকই অভিযোগ করেছেন যে আওয়ামী লীগের পেজে এত ফলোয়ার, কিন্তু এখানে মানে মানুষ দেখে কম, মানে তাদের আমি বুঝতে পারি না, আওয়ামী লীগের লোকেরাও যদি দেখে, এরা কি আমাদের ভিডিও যত দেখি এতগুলো লোক তো ওখানে দেখতে যায় না, আমার খুব খারাপ লাগে। আওয়ামী লীগের লোকের ওখানে কেন দেখেন আমি বুঝতে পারি না, আওয়ামী লীগের সমর্থক। অদ্ভুত ব্যাপার, এটা আমি ভাবতেই পারি না যে আওয়ামী লীগের লোক ওইখানে থাকবে। সব আমার মতো তো যে কোনো ভিডিওতে যদি সজীবাজের জয় আসেন বা জননেত্রী শেখ হাসিনা আসেন, সাথে সাথে তো 1 মিলিয়ন লোক থাকার কথা, ওই মুহূর্তে 1 মিলিয়ন থাকার কথা, কিন্তু ওইখানে আওয়ামী লীগের লোকই যায় না। আমি বুঝতে, এরা পিনাকির ভিডিও দেখে, ইলিয়াসের ভিডিওতে, আপনি জানেন, আপনি বিশ্বাস করেন এটা যে পিনাকি ইলিয়াসের যে ভিডিও, এর 25% আওয়ামী লীগের লোক। ইউ বিলিভ ইট অর নট, এর 25%, এটা কিন্তু সত্য। এটা আমি এটাকে গবেষণার দায়িত্ব নিয়ে বললাম, এটা কিন্তু সত্য। তারা দেখে, দেখবেন ওটা না শুধু আমাদেরও এখানে ভিডিও এসে তারা লাইক দিবে না, দেখবে না। হ্যাঁ, দেখে না যে তা বলতেছি না, আমাদের অধিকাংশ দর্শকই নিঃসন্দেহে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, এটা আমি অস্বীকার করতেছি না। কিন্তু আপনি দেখেন যে জননেত্রী শেখ হাসিনা আসে,
অন্য নেতার কথা বাদ দিলাম, তাদের তো হিসাবই নেই, তাদের তো বিবেচই নেই। মানে আমি বুঝে উঠতে পারি না, আওয়ামী লীগের একজন সাংগঠনিক সম্পাদক, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, কত বড় নেতা বাপরে বাপ, দলের টপ 1 2 3 4 5 জননেত্রী শেখ হাসিনা ছাড়া কোনো ভিডিওতে মানুষ দেখতে আসে না। আর আমার মনে হয় তার আসলে একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে তার উপস্থিতি দরকার ছিল, যেটা আওয়ামী লীগ, আমার মনে হয় তাদের পলিসি মেকাররা ভুল করেছে। ওই যে বললাম যে যোগ্য লোকদের যদি যোগ্য স্থানে না রাখেন তাতে সমস্যা হবেই। আপনি যাদের দিয়ে কাজ করবেন প্রথমত তারা বেঈমান, তার উপর আবার অযোগ্য, একই সাথে যদি হয় অযোগ্য এবং বেঈমান, তাহলে আপনি তাদের দিয়ে কি করবেন, কি করতে পারবেন বলেন? তারা বুঝতেই পারে নাই। শুনেন, আপনার একটা উদাহরণ দিই। আওয়ামী লীগের সাংস্কৃতিক মন্ত্রণালয়ের মন্ত্রী কত ভুল সিদ্ধান্ত নিয়েছে, একটা উদাহরণ দিই। ভুল বা মানে ভুল বলবো না, বলবো যে গুরুত্বহীন, তারা গুরুত্বই দেয় না বিষয়টা। একটা উদাহরণ দিই। ডক্টর হারুনুর রশিদ, মানে ওই যে বাংলা একাডেমির যাকে ডিজি বানাইলো, ঠিক আছে, প্রধান বানাইলো, যাত্রা কোথায় করতেছিল জানেন? আমি আবার যাত্রা সিনেমার সাথে আমি যাত্রা বেশি দেখি, ছোটবেলা থেকে অভ্যাস। দেখি যে বাংলা একাডেমিতে যাত্রা হইতেছে 17 দিন ব্যাপী নাকি 15 দিন ব্যাপী। তা আমরা কিছু গফরগাঁয়ের লোকজন, একজনের নাম নজরুল ইসলাম, একজনের নাম আহাদ, আমরা একসাথে, তো গফরগাঁয়ের লোকদের সাথে ঢাকায় আমার অদ্ভুতভাবে, ঢাকায় যখন থাকতাম আপনাদের সাথে ওই যে গণজনের মধ্যে সারাদিন ঘুরতাম, কিন্তু দিন শেষে গোপালগঞ্জের লোক আর ময়মনসিংহ এর গফরগাঁয়ের লোক একসাথে আমার আড্ডা দিতাম। এই দুই অঞ্চলের লোকের সাথে আমার বেশি আড্ডা ছিল, বুঝতে পারছেন? এবং ম্যাক্সিমাম মানে 80% ছিল আওয়ামী লীগ পন্থী আর 20% বিএনপি পন্থী, এরকম। আবার বলি, গোপালগঞ্জ আর হলো আপনার ময়মনসিংহের গফরগাঁও, এই দুই জায়গার লোকজনদের সাথে আমার সবসময় আড্ডা হইতো। তা আমরা যারা ছিলাম এদের মেন্টাল প্রিপারেশন প্রায় এক, বিশেষ করে যাত্রা, নাটক, সিনেমা। আমরা নাটক ঢাকাতে আমরা নাটক দেখতাম, ঢাকাতে নাটক দেখতে যাইতাম, যেখানে মানুষই দেখেন আমরা যাইতাম। তো আমরা করলাম তাহলে যাত্রা দেখতে যাই। ভাইরে ভাই, ওইগুলো যাত্রা, মানে যাত্রা আপনি ঢাকা শহরে বাংলা একাডেমিতে, সরি আপনি আপনি শিল্পকলা একাডেমিতে যাত্রা দেখালে কয়জন দর্শক হবে? যাত্রা তো যাইতে হবে গ্রামে, যেখানে যেটার কাজ। আপনাকে তো যাত্রা নিয়ে যেতে হবে গ্রামে। শিল্পকলা একাডেমিতে কে যাত্রা দেখতে যাবে আপনি আমাকে বলেন? একজন রিক্সাওয়ালা ঢাকা শহরে কামাই বাদ দিয়ে যাত্রা দেখতে যাবে? তারপর ওইগুলো যাত্রার কোনো মানে কি বলবো, সব হলো আপনার কি বলে, মানে বায়াস্ট, মানে বোঝাই যায় এগুলো বায়াস্ট। আপনি আনারকলি যাত্রা দেখান, আপনি সবুজ সাথী যাত্রা দেখান, সিরাজদৌল্লা দেখান, দেখি কিরকম লোক হয় কিনা। গ্রামে একটা দেখান তো, এই যে খালাজারে নাকি সালাজারে আর মুফতি টুপ্তি যারা আছে ওয়াজ করে, কয় হাজার হাজার লোক হয়, দেখি ওদের টিকিট করে কেউ ওদের ওয়াজ শুনবে? কোনো পাগলে যাবে না। কিন্তু যাত্রা যদি আপনার আমার মতো আনারি লোক অভিনয় করে, আনারকলি, সবুজ সাথী, তারপরে সিরাজদৌল্লা, এগুলো যদি আমরা যাত্রা দেখাতে যাই, কাশেম মালার প্রেম, কাশেম মাল্লার প্রেম, এগুলো তো আপনাদের সময়, আমার সময় এগুলো নাই। তারপরে মনে করেন আপন দুলাল, আপন দুলাল তো মনে করেন 50 বার দেখছি, তারপরেও দেখতে যাই। গ্রামের মানুষ এখন আপন দুলাল নাটক যদি আপনারা আমার মতো আনারি লোক অভিনয় করে, তারপর মৌলবী করে ওয়াজের চাইতে আমাদের ওখানে বেশি আসবে। তো ওইখানে আপনাকে যাত্রা নিতে হবে, ওইখানে না নিয়ে কি আর সিনেমা হল বন্ধ। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন তো, 1200 সিনেমা হল ছিল, সেই সিনেমা হল হয়ে গেল কত জানেন? 150, 200 নাই এখন। এইদিকে তারা খেয়াল করে নাই। তারা মনে করছে সিনেমা ঢাকা শহরে থিয়েটার বানালে হবে, আর ওই যে যাত্রা শিল্পকলা একাডেমিতে দেখাইলে হবে। অদ্ভুত ব্যাপার। তো আর যেটা আপনি বলেন যে সামাজিক যোগাযোগ মাধ্যম একটা শক্তিশালী, অত্যন্ত সর্বশেষ প্রমাণ হলো এই যে নরেন্দ্র মোদীর যে তার ভিডিও বার্তা। আপনি দেখেন পৃথিবীর সকল রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছে, কল্পনা করা আমরা যায়। এই কথাগুলো অনেকদিন ধরে বলে আসছিলাম। আর এই কথাগুলো বলার পরে কিন্তু আওয়ামী লীগের যে দালালগুলো আছে, যেগুলো মদ্যপ মানে এবং ধান্দাবাজ, ওরা এসে আমাদের গালাগালি করছিল যে আসাদ নূর নাকি আওয়ামী লীগ। আমি কবে বলছি আমি আওয়ামী লীগের দোলাই দেওয়া, মানে বেশি মায়ের খেয়ে ফেলছে, এই কারণে একটু করোনা হয়েছে, আবার দেওয়া শুরু করবো মানে। আসলে এরা একটা জিনিস কি জানেন, এই যে অনেকেই দেখে আমারও গালাগালি করে। আওয়ামী লীগের যদি 100 জনটা জিজ্ঞেস করি আওয়ামী লীগের 4টা মূলনীতি বলতো, পারবে না। কয়জনে পারবে বলতে পারেন? তো আপনি একদিকে দেখেন তারা নিজেরা জানে না বলেই কিন্তু বামপন্থীরা তাদের শত্রু হয়ে গেছে। আচ্ছা, বামপন্থীদের যদি প্রশ্ন করে ভাই তুমি আওয়ামী লীগের বিরোধিতা, আচ্ছা আমি যদি কালকে যারা বামপন্থী, যে মেঘমল্লার বসু, তারপরে চক্রবর্তী আরো যারা আছে সিংহ যদি আমি প্রশ্ন করি, আচ্ছা আপনারা আওয়ামী লীগ বিরোধিতা করেন কেন? তখন তো বলবে যে যে বিভিন্ন কথা বলবে। কিন্তু আওয়ামী লীগের তো 4 মূলনীতির মধ্যে সমাজতন্ত্র আছে না? সমাজতন্ত্র সরাসরি 4টা মূলনীতির একটা। তো বামপন্থীদের সাথে তাদের প্রীতি বেশি থাকার কথা, কারণ আওয়ামী লীগই জানে না, তো বামপন্থীরা কেমনে জানবে? কারণ এরা এগুলো বলে না। আপনি দেখেন আপনি যখন নিজে না জানবেন তখন তার একজন বলতে পারবেন না। আমার একজন বলতেছে বামপন্থী, তুমি আওয়ামী লীগের দালালি করো, হ্যান করো, তেন করো। এমন ভাই আওয়ামী লীগের আমার গালি দেয়, আবার আপনারা ওখান আওয়ামী লীগের দালালি করে আছে, কি কার দালালি করবো? বিএনপির? তখন কথা বলে না। আমি বলছি আওয়ামী লীগের তো দালালি করবো, কারণ আপনারাও সমাজতন্ত্র, আওয়ামী লীগের সমাজতন্ত্র। তখন আর কথা বলে না।
তখন আর কথা বলে না। কিন্তু বিপজ্জনক কি জানেন, আমাদের দেশে প্রত্যেক মানুষের যে যে রাজনৈতিক দল করে সে আদর্শ সে ধারণ করে না। এটা হলো প্রবলেম। আপনি দেখেন বাংলাদেশ আওয়ামী লীগের যত মানুষ এখনো আওয়ামী লীগ করে, এখনো মানে এই যে বিপদের সময়, আমার কাছে যতটুকু মনে করেন বাংলাদেশে 30-35% মানুষ মনে করেন আওয়ামী লীগ করে, 50% বললাম না, ধরেন 35-30% ধরেন। আপনি 30% জনগণ আপনি কি মনে করেন? 10 কোটিতে 3 কোটি, আর ধরেন প্রায় 5 কোটি মানুষ আওয়ামী লীগ করে, রাইট? 30% যদি আপনি ধরেন, আপনি 5 কোটি মানুষ যে পৃথিবী, বাংলাদেশ কেন পৃথিবী জয় করা যায় যদি আপনি আদর্শবাদী হন। পৃথিবী জয় করা, যেমন বাংলাদেশে হিন্দু প্রায় 1.5 কোটি। ভাই, আওয়ামী লীগের ভোট আছে, কিন্তু যারা নেতা এরা এমন মবর্গীয় শব্দটা আমি বলতে পারতেছি না ভাই। ওরা ভাবে ওই যে হাসান মাহমুদ থেকে শুরু করে মানে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমি ভুলে গেছিলাম, এরা মাইর খাওয়া দেখে, যে আমার পাসপোর্ট কেড়ে নিছে মিথ্যা মামলা দিয়া। ভাই, আমার পাসপোর্ট ট্যাব রেখে দিছে, আমি আওয়ামী লীগরা তো এত তাড়াতাড়ি এগুলো যদি না মরে, মানে এরা বেঁচে থাকতে ওদের আমি ছেড়ে দেবো, এটা মনে করছে। ভুলে গেছিলাম আমি, বুঝছেন? মানে এরা যে আওয়ামী লীগ যে কতটা নিষ্ঠুর। এখানে একজন কমেন্ট করছেন যে আওয়ামী লীগ হচ্ছে সেই অভিশপ্ত রাজনৈতিক দল যে সবসময় তার বন্ধুকে আঘাত করে। এবং সামহাও ভারতেরও এই সমস্যা আছে। দেখেন আপনি মুফতি একটা জেল খাটলো, অপ্রিয় হলেও এই কথা সত্য। তারা তার কর্মী। আচ্ছা, আমাদের কথা বাদ দেন, মুফতি মাসুদ, শেখ ফরিদ, আপনি একটা অনেস্ট কথা বলবেন। আমি কয়েকটা প্রশ্ন করি। আমার ফ্রেন্ড মানে আমার খুব তিনি আমাকে প্রশ্ন করলেন যে দেখো, তারেক জিয়া তো মুখে তো বলছে যে এই বাংলাদেশে নাস্তিক আস্তিক পাহাড়ি সমতলে সবাই থাকবে, বলছে না? আপনি শেখ হাসিনা একটা বক্তব্য দেখান তো যে এই বাংলাদেশে নাস্তিক থাকবে, সে বলছে মদিনা সনদে দেশ চালাবো। এই হেফাজতি মোল্লা যারা সারা জীবন মোল্লারা আওয়ামী লীগের ঘৃণা করে আসছে, প্রগতিশীলরা অন্ততপক্ষে আওয়ামী লীগের প্রতি একটা সফট কর্নার থাকে, কারণ আওয়ামী লীগের মূলনীতির সাথে যেগুলো জনগণ যায়, মানুক আর না মানুক। কিন্তু মোল্লাদের সাথে সরাসরি কন্ট্রাডিক্ট হচ্ছে যে আওয়ামী লীগের সেই মোল্লাদেরকে কোলে তুলে নিল। যে শফিক বলছিল, আহমেদ শফি, যে নারীদের তেঁতুলের সাথে তুলনা করছে, শেখ হাসিনা নারী হইয়া ওই শফির মঞ্চে গেল, লজ্জা করলো না শেখ হাসিনার? আজকে তার কাপড় খুইলা, তার কাপড় যে ঝুলাইলো, ওদের লজ্জা হয় না? আমার পাসপোর্ট কেড়ে নিল, আমার মনে হয় যে আমার ভাই নিচে একটা মিথ্যা মামলা দিচ্ছে, মাদক ব্যবসায়ী মামলা আমারে দিছে, আমি মানে এইটা আমি আওয়ামী লীগের ছেড়ে দেবো, এটা দেওয়া উচিত? আপনি বলেন। কোন মানে আসাদ নূর মাদক ব্যবসা করে, এটা কোনো শয়তান হতে বিশ্বাস করবে না, জামাতের হতে বিশ্বাস এগুলো আবার দিছে মামলা। তুই খাবি না মাখাই চুস কেন? মামলা দিছিস, মামলা পরিচালনা করে, ওই মামলার পরিচালনা করে নাই, কোথাও ওই মামলার কোনো আগাগোড়া নাই। তাই আমার 6টা মাস জেল খাটাইলি কেন? কার কথায়? হেফাজতের কথায়। মানে একটা তো দুঃখ থাকে ভাই। ওই মিছে ভিডিওটা এখনো ইউটিউবে আছে। ওই বাইচে ছিল, আরে ওটার নাম কি, বাবুনগরী, সে বলছে যে আসাদ নূরের পাসপোর্ট নিয়ে নিতে হবে, জেলে রাখতে হবে। তাই করছে সরকার, তো দিচ্ছে না হেফাজত এখনো একদম ভৈরা, ভালো করছে না হেফাজতিরা। আপনি আসাদ নূর আওয়ামী লীগের সাথে আপনার যতই মনক্ষুণ্ণ হন, রাগ থাকুক, খুব, তো আপনি কখনোই জামাত হেফাজতের পক্ষ নিতে পারবেন না। আওয়ামী লীগের প্রতি আপনার খুব থাকতে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আপনি যেতে পারবেন না, বঙ্গবন্ধুর বিরুদ্ধে আপনি যেতে পারবেন না, জয় বাংলা স্লোগানের বিরুদ্ধে যেতে পারবেন না। 7ই মার্চের ভাষণ আপনার কাছে এখনো পৃথিবীর শ্রেষ্ঠ কবিতা মনে হবে এরপরেও, আমি জানি। কিন্তু সমস্যা হচ্ছে কি জানেন, আওয়ামী লীগের ওই যে আপনি করছি তো, বাকশাল নিয়ে আমরা এপিসোড করছি, আওয়ামী লীগের কেউ করে নাই সারা বাংলাদেশ এই ইতিহাসে কেউ। আওয়ামী লীগের বাকশাল পছন্দ আমি দেখেছি। আপনি তো এখন বলতেছেন, আমি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতেও আমি বলেছিলাম যে আওয়ামী লীগ বাকশাল রিসার্চ সেন্টার করতে চাই, একটা লোক আমাকে সহযোগিতা করে নাই, নো বাড়ি। আমি বলেছি টাকা পয়সাও আমার থাকবে, আপনারা শুধু আসবেন, বক্তব্য দিবেন, বাকশাল নেই। কেউ রাজি হয় নাই, কেউ না। মানে এখন বলবেন যে একজন বলছে যে যাদের আমার সাথে ঘনিষ্ঠ ছিল তারা বলছে না ছোট ভাই আমরা এটা নিয়ে কথা বলবো, খুব পোলাইটলি বলেছে ছোট ভাই এটা আমরা পারবো না। মানে বুঝেন, বাকশাল হলো আওয়ামী লীগের কিন্তু ফিলোসফি, বাকশাল কিন্তু আওয়ামী লীগের ফিলোসফি, বাকশাল কিন্তু খারাপ কনসেপ্ট না। আওয়ামী লীগ নিজে এটা তুলে ধরতে পারে নাই, এটা তাদের ব্যর্থতা। এটা আমরা চেষ্টা করেছি, আপনিও দেখলাম কিছু এপিসোড করেছেন, আমি অনেকবার চেষ্টা করেছি। কিন্তু এরা করে কি জানেন, ওই যে শত্রুকে বন্ধু বানায়, বন্ধুকে শত্রু বানায়। আবার দেখবেন যে ভারতের এই স্বভাব আছে, কিন্তু ভারতেরও আছে এবং বাংলাদেশের হিন্দুদেরও কিছুটাই স্বভাব আছে, তারা শত্রু বন্ধু চিনবে। সবার কথা বলবো না যে সবাই যে তা না, কিন্তু এটা তাদের ক্যারেক্টার কেন এমন হয়, আমি এতে গবেষণা করার বিষয় যথেষ্ট। বাংলাদেশ আওয়ামী লীগের যে 30% লোক যদি এই মুহূর্তে তাদের নেতা কর্মীদের সমর্থক থাকে, এই সকল সরকারকে ফেলে দিতে খুব বেশি সময় লাগবে। কিন্তু ওই যে নেতৃত্বগুলো সবসময় সুবিধাবাদী, সবসময় আপনি দেখবেন যে এই নেতা যারা আছে তাদের সাথে আদর্শের কোনো সম্পর্ক নাই। রাজনীতি কিন্তু জামাতের আপনি যতই গালি দেন, জামাত কিন্তু তার আদর্শের বেলায় টন্টনা। তার দেখেন এদের নেতা লম্পট্য করে ধরা পড়েছে, তারপরেও সাফাই গায়,
কিন্তু মুরাদ হাসান এমপি, তার ফোন রেকর্ড ফাঁস হয়েছিল, একটা আওয়ামী লীগের নেতা কিন্তু তার পক্ষে থাকে নাই, তার সদস্যপদ চলে গিয়েছিল মুরাদ হাসান এমপির, আমার সরিষাবাড়ি আসনের। কিন্তু জামাতিরা দেখেন কখনো আল্লাহরে নামায় আনতেছে, কোরআন নামায় আনতেছে, হাদিস তাদের পক্ষে কাজ করে। যাই সেটা আওয়ামী লীগ ভালো করেছে, অনৈতিক কোনো কাজ করে তার পক্ষ নেয় না, বুঝলাম, কিন্তু বন্ধুদের পক্ষে তো থাকবে। করেছিলেন, পদত্যাগ করার পরে তিনি ইতিমধ্যে বঙ্গভবন ত্যাগ করেছেন। আজকে তার শারীরিক অবস্থা খারাপ শোনা যাচ্ছে, তিনি দেশের বাইরেও যাবেন, তিনি সস্ত্রীক অসুস্থ এরকম খবরও এসছে পত্রপত্রিকায়। তারপর তার এই বের হয়ে যাওয়ার পরে এনসিপি মূলত তার গ্রেফতার এবং বিচার দাবি করেছে, যেটা স্বরাষ্ট্রমন্ত্রী উড়িয়ে দিয়েছেন। তিনি বলছেন যে সেরকম তাকে আটকের মতন কোনো বিষয়ে তার চোখে পড়ছে না। এবং আরেকটা যেটা আলাপ ছিল যে তিনি লন্ডন থেকে শেখ হাসিনার সাথে টেলিফোনে কথা বলেছেন, সেই তথ্য সরকারের কাছে নেই বলে স্পষ্টতই পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। এর মধ্যে দিয়ে একটা আলাপ উঠেছে যে রাষ্ট্রপতি কি কোন সমঝোতার মাধ্যমে বিদায় নিয়েছেন কিনা, তার সঙ্গে ভেতরে কোনো আন্ডারস্ট্যান্ডিং হয়েছে কিনা। আমরা হেডলাইন করেছি কোন সমঝোতায় সাবেক রাষ্ট্রপতির পদত্যাগ, আর প্রথম আলোর নতুন এজেন্ডা কি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে নিয়ে প্রথম আলো বেশ, আমি যদি একদম চলতি বাংলায় বলি তাহলে কসলানু, যাকে বলে কসলাচ্ছে তারা বলা যায়। প্রথম আলোর ভূমিকা নিয়ে আপনিও জানেন, তারা ইউনূস আমলে আপনি যতটুকু সরব ছিলেন, উচ্চ কণ্ঠ ছিলেন তার অন্যায়, অপরাধ, মব এগুলোর বিরুদ্ধে, প্রথম আলো পত্রিকা তার ন্যূনতম অবস্থান ছিল না। সে মব নিয়ে কখনোই কোনো রিপোর্ট করতো না। সরকারের এত অন্যায়, ইভেন যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি নিয়েও সে কোনো কথা বলে না। এবং তার নিজের যে তার প্রতিষ্ঠানের উপর যে মব হয়েছে, এটা নিয়েও বিশেষ কোনো অনুসন্ধানী রিপোর্ট তাদের পত্রিকায় আমরা দেখিনি। সেজন্য আমরা বলছি যে প্রথম আলোর নতুন এজেন্ডা কি। তাদেরকে বলা হয় 111-এর জনক। মেজর আখতারুজ্জামান রঞ্জন, আপনার কাছে বিশ্লেষণ চাই, কোন সমঝোতায় সাবেক রাষ্ট্রপতির পদত্যাগ, প্রথম আলো নতুন এজেন্ডা কি? ধন্যবাদ আতিক, ধন্যবাদ তোমাকে আমাকে অনুষ্ঠানে দাওয়াত দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। তোমার মাধ্যমে তোমার দর্শক শ্রোতাদেরকে জানাই আমার সশস্ত্র সালাম। আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুখে থাকবেন, নিরাপদ থাকার চেষ্টা করবেন। সমঝোতা তো হয় দুইটি সমপর্যায়ের মানুষের মধ্যে, দুইটি সবল লোকের মধ্যে সমঝোতা হতে পারে, দুইটি দুর্বল লোকের সঙ্গে সমঝোতা হতে পারে। শক্তিশালীর সঙ্গে তো দুর্বল সমঝোতা হওয়ার কোন সুযোগ নাই, এখানে তো অপশন নাই, দুর্বল তো সমঝোতা করার অপশন নাই। এখন চুপ্পু সাহেব কি বাংলাদেশের কোন এরকম রাষ্ট্রপতি ছিলেন তার বার্গেনিং করার আছেটা কি? বিএনপির একটি রাজনীতির ইতিবাচক কারণে বিএনপি রাজনীতিটাকে ইউনূস সাহেবের হাত থেকে ছিনিয়ে নিয়ে আসার জন্য চুপ্পু সাহেবকে বিএনপি অত্যন্ত দক্ষতার সঙ্গে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করেছে। ওই সময় যদি বিপ্লবীদের কথা চুপ্পুকে সরিয়ে দেওয়া যেত বা সরিয়ে দেওয়া হতো, তাহলে আসছে কিন্তু নির্বাচন হতো না। ডক্টর ইউনূস সরকার কিন্তু সেখানে ক্ষমতায় থেকে যেত, কারণ রাষ্ট্রপ্রধান যদি কাউকে সে বানাতে পারত তাহলে সে সঙ্গে সঙ্গে সশস্ত্র বাহিনী প্রধান হয়ে যেত, রাষ্ট্রের কর্ণধার সে হয়ে যেত। ফলে ডক্টর ইউনূসের তখন দুইটা রোল হয়ে যেত, তিনি একাধারে প্রধানমন্ত্রী থাকতে পারতেন, সেই সঙ্গে রাষ্ট্রপতি থাকতে পারতেন। ওই সময় ওনার সেই দুই পদ গ্রহণ করার ব্যাপারে বাধা দেওয়ার মতো অবস্থা 2024-25 সন পর্যন্ত আমি বলবো, 25 সনের মাঝামাঝি সন বলবো, কারো ছিল না। কাজে ওই সময় তারা চুপ্পুর পদত্যাগ চেয়েছিল, কিন্তু বিএনপির কারণে সেই চুপ্পুকে তারা সরাতে পারে নাই। বিএনপি তার রাজনীতিক অত্যন্ত দক্ষতার সঙ্গে তাকে ব্যবহার করেছে এবং বাজেট অধিবেশন পর্যন্ত তাকে টেনে নিয়ে আসছে। সেই অধিবেশনে কে ডাকবে, যে খুব কুইক গ্যাপ ছিল, ফেব্রুয়ারি থেকে এই বাজেট পাস করা জুন জুলাই পর্যন্ত খুবই শর্ট পিরিয়ড। এই সময় একটা রাষ্ট্রপতি নির্বাচন করার মতো ঝুঁকিতে বিএনপির পক্ষে যাওয়া সম্ভব ছিল না। ফলে বিএনপি অত্যন্ত দক্ষতার সঙ্গে চুপ্পুকে ব্যবহার করেছে। এখানে সমঝোতার কি আছে?
এখানে হয়তো সালাউদ্দিন সাহেব বলতেই পারেন যে নাহিদকে তারা কেয়ার নাও করতে পারেন, এখন তো নাহিদকে কেয়ার করার কোনো প্রয়োজন নাই। আর কালকে তোমার একটা অনুষ্ঠানে শুনলাম ভারতীয় অল ইন্ডিয়া প্রেস ক্লাব ফেডারেশন অফ প্রেস ক্লাবের সভাপতি গৌতম লাহিড়ী যে এই কথা বলল, তিনি তো গতকালকে না পরশুর অনুষ্ঠানে দেখলাম গৌতম লাহিড়ী সাহেব তোমার সঙ্গে আরেকজন কে ছিল আমাদের, দেখলাম গৌতম লাহিড়ী সাহেব তো পরিষ্কারে বলে দিয়েছেন যে সালাউদ্দিন সাহেব ওনাদের লোক এবং ওনারা সঙ্গে রয় নিয়ন্ত্রণ উনি ছিলেন। এটা কে বলেছেন? অল ইন্ডিয়া প্রেস ক্লাব ফেডারেশনের চেয়ারম্যান, যিনি এখন বর্তমানে ওখানে আছেন, যিনি কদিন আগেও দিল্লির প্রেস ক্লাবের সভাপতি ছিলেন। এখন তিনি তো দেশ চালাচ্ছেন, আমরা দেখতে যাচ্ছি। উনি তো ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার, অনেকে বলেন উনি সংস্কার বুঝেন না, উনি প্রধানমন্ত্রীর পক্ষে বক্তব্য দেন, উনি বিরোধী দলের তোয়াক্কা করেন না, আর বিরোধী দলকে একজন অত্যন্ত ভদ্র পেয়ে আমরা যেহেতু দেশে কোনো অশান্তি সৃষ্টি করবে না বলে কথা দিয়েছে, ফলে সে তো খালি মাঠে গোল দেওয়ার চেষ্টা করছে। কিন্তু এখানে সমঝোতা হওয়ার কিছু নাই। চুপ্পু সাহেব গ্রেফতার হবে কি হবে না, এটা তো সরকারের ইচ্ছার উপর নির্ভর করে না। যদি নাহিদ সাহেব যদি সত্যিকার অর্থে চাপ সৃষ্টি করতে পারে, সে হ্যাডম যদি এখন ওনার থাকে, তাহলে চুপ্পু গ্রেপ্তার হবে, কেউ আটকাতে পারবে না। আর যদি সেই বিপ্লবীরা রাজপথে আবার সেই হ্যাডম দেখাতে না পারে, তাহলে চুপ্পুকে গ্রেফতার করা হবে না, সে বিদেশ যাবে, চিকিৎসা করবে, ঘুরে বেড়াবে। তবে আমি যেটা মনে করি, সরকার একটা গেঁড়াকলে পড়ে গেছে। এখন বিরোধী রাজনৈতিক দল কিভাবে খেলবে তার উপরে নির্ভর করে। আমি মনে করি দরকার পড়লে রাষ্ট্রপতি নির্বাচন, যেটা উস্কানি দেওয়ার চেষ্টা করছে তোমার প্রথম আলো, যেটা নিউজ করেছে, সরকার এই নির্বাচন নিয়ে তাড়াহুড়া করছে না। প্রথম আলো কি ধরনের ট্রেপে ফালানোর চেষ্টা করছে, যেটা যদি বুঝার চেষ্টা করো, দেখো আমি যদি আজকে বিরোধী রাজনীতির নিয়ন্ত্রণ করতে পারতাম, আমি যদি আজকে বিরোধী দলের রাজনীতিতে কোন রকম একটি বলিষ্ঠ অবস্থানে থাকতাম, আমি এই রাষ্ট্রপতি নির্বাচন হতে দিতাম না। যতক্ষণ পর্যন্ত সরকার জুলাই সনদ বাস্তবায়িত না করবে, যতক্ষণ পর্যন্ত সংস্কারগুলো না করবে, যতক্ষণ পর্যন্ত যে সমস্ত আলোচনার মাধ্যমে সর্বসম সিদ্ধান্ত হয়েছিল নোট অফ ডিসেন্টেন্স গুল্লি মারেন, গণভোটের মাধ্যমে সংবিধান সংশোধন করার যে রায় এসছে, সেটা বাস্তবায়িত না করা পর্যন্ত এই দেশে রাষ্ট্রপতি নির্বাচন হতে পারবে না। দরকার পড়লে আমরা রাজপথে থাকবো, আবার জনগণকে নিয়ে মাঠে নামবো। আজকে সরকারকে অবশ্যই সংবিধান সংশোধন করতে হবে, অবশ্যই রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার সমন্বয় আনতে হবে, ব্যালেন্স করতে হবে, যেটা আমরা সবাই চেয়েছিলাম, যেটা বিএনপিও ঘোষণা করেছিল। আমরা আপার হাউস অবশ্যই প্রতিষ্ঠা করতে হবে। এইগুলো না করা পর্যন্ত রাষ্ট্রপতি, এরকম টুটু জগন্নাথপতি রাষ্ট্রপতি নির্বাচন করতে আমরা রাজপথে বাধা সৃষ্টি করতাম। সরকার, রাষ্ট্রপতি পরিবর্তন হয়ে গেছে, সরকার নিজস্ব রাষ্ট্রপতি আসছে, দরকার বলে 3 মাস কেন 6 মাস থাকুক মেজর হাফিজউদ্দিন সাহেব, আরো 3 মাস থাকুক, আমাদের তো কোনো আপত্তি নাই। উনি একজন মুক্তিযোদ্ধা, উনি থাকুক, আর 6 মাস থাকুক, উনি অস্থায়ী হিসাবে থাকুক। কিন্তু নতুন রাষ্ট্রপতি নিয়োগ করতে হলে আগে রাষ্ট্রপতির দায়িত্ব কর্তব্য কি, যেটা সংবিধানের পরিষ্কার নাই, সংবিধান পরিবর্তন করে সংশোধন করে রাষ্ট্রপতির সেই দায়িত্বটাকে ভারসাম্যপূর্ণ করতে হবে, যাতে রাষ্ট্রটা একদলীয় এক ব্যক্তি শাসনে রূপান্তরিত না হয়।
ইতিমধ্যে আমরা স্বেচ্ছাচারিতার লক্ষণ দেখতে পাচ্ছি। আমরা ইতিমধ্যে দেখেছি সরকার একতরফা ভাবে রাজনৈতিক দলগুলোকে বিভিন্ন কর্পোরেশনের হেড বানায় দিয়েছে, যেটা সংবিধানের বরখেলাফ। আপনি সরকারি আমলা থেকে সাময়িক দায়িত্ব দিতে পারেন, কিন্তু কোন রাজনৈতিক দলের নেতাদেরকে নির্বাচন ছাড়া আপনি তাদেরকে বসাতে পারেন না। আপনি সিটি কর্পোরেশনের প্রশাসক বসাতে পারেন, কিন্তু সেখানে কোনো রাজনীতিবিদদের বসাতে পারেন না। সেটা আপনি করেছেন। সবগুলো পৌর সভা এবং সিটি কর্পোরেশন গুলোতে আপনি, বিশেষ করে সিটি কর্পোরেশন গুলোতে আপনি রাজনৈতিক দল থেকে অবৈধভাবে বসিয়েছেন। সংবিধান আর্টিকেল 7 and 11 সেটা মানে না, সেখানে নির্বাচিত ব্যক্তি হইতে হবে। আপনি প্রশাসক নিয়োগ করতে পারেন কোত্থেকে? আপনাদের থেকে, কর্মচারীদের থেকে, নট পলিটিক্যাল। আপনার কোনো রাইট নাই। তাহলে আপনি কালকে আরো 50 জন এমপি ঢুকাই দেন না পার্লামেন্টে। আপনি আসে আরো 50 জন এমপি আপনি ঢুকাই দেন, এটা আপনার ইচ্ছা। আপনি 10 ভাগের 1 ভাগ মন্ত্রী না নিয়ে আপনি 50 জন মন্ত্রী নিয়ে নেন। যদিও আপনি উপদেষ্টা দিচ্ছেন মন্ত্রী পদমর্যাদায়, সেটাও তো পারেন না। ওইটা 10% বেশি আপনি পারেন না। কিন্তু এখন প্রধানমন্ত্রীর উপদেষ্টা বানাচ্ছেন, তার ব্যক্তিগত কর্মচারী বানাচ্ছেন। এগুলা তো স্বৈরাচারের লক্ষণ। আপনি স্বৈরাচার ইতিমধ্যে হয়ে উঠেছেন। আপনি কি করে কর্মচারীদের কি বলে ওই রাজনৈতিক নেতাদেরকে আপনি বিভিন্ন কর্পোরেশনের চেয়ারম্যান বানান? কোন এখতিয়ার বলে, কোন ক্ষমতা বলে? আপনি কি করে আপনি একজন লোককে আইনা এই সমস্ত পদে বসাবেন? এই অধিকার, এই ক্ষমতা আপনি সংবিধানে কোথায় পেয়েছেন? কোন জায়গায় পেয়েছেন? আমরা জানতে চাই। স্বৈরাচার তো একদিনও হয়ে ওঠেন না। কাজেই এই সরকার, আমি মনে করি, বিরোধী দল রাজনীতিবিদদের ক্যারাকলে পড়ে গেছেন। এখন বিরোধী দল রাজনীতিবিদরা কিভাবে কাজ করবে আমি জানি না। এই প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে একটা অচলাবস্থা সৃষ্টি করার প্রয়োজন আসছে। সংবিধান সংশোধন না করে, জুলাই সনদ বাস্তবায়িত না করে রাষ্ট্রপতি নির্বাচন করা যাবে না। এটা হওয়া উচিত আজকে সারা বাংলাদেশের মানুষের দাবি। এটা হওয়া উচিত আজকে সকল বিপ্লবীদের, 24-এর বিপ্লবী যারা ছিল তাদের সবার দাবি। এটা কতটুকু বাস্তবায়িত হবে জানি না, তবে আমার আবেদন থাকবে এই সরকারকে রাষ্ট্রপতি নির্বাচন করতে দেওয়া যাবে না। এই জন্য দরকার পড়লে গণ আন্দোলন গড়ে তুলতে হবে, দরকার পড়লে জনগণকে নিয়ে রাস্তায় নামতে হবে, সকল বিরোধী দল, রাজনৈতিক দলকে আনতে হবে। ইতিমধ্যে চরমোনাই পীর সাহেব বলেছেন তিনি রাষ্ট্রপতি হতে চান। তাহলে উনি কেন হতে পারবেন না? কোন কারণে হতে পারবেন না বলেন? আপনি সরকার প্রধান বলেন, কোন কারণে হতে পারবেন না? আপনি যদি কর্পোরেশনের চেয়ারম্যান বানিয়ে দিতে পারেন, তাহলে বাংলাদেশের রাষ্ট্রপতি বানাতে পারবেন না কেন? কি কারণে পারবেন না? আপনাদের কমিশন দিয়ে দেন। এই যেমন বলা হচ্ছে স্থায়ী কমিটির সদস্যরা আলোচনা করে রাষ্ট্রপতি পদের নিয়োগ দেবেন। এটা কখনো কোনোদিন দেখেছি যে স্থায়ী কমিটির সদস্যরা আলোচনা করে দেয়? এই স্থায়ী কমিটি কি বিএনপিতে আছে? এই স্থায়ী কমিটি তো কর্তার ইচ্ছা কীর্তন করেন। প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব যে নাম বলবে, যার নাম বলবে, ইনিয়ে বিনিয়ে বলবে, কাউরি মুখ দিয়ে বলাবে, একজনকে সালাউদ্দিন প্রস্তাব করবে, আর কোনো বেটাই কথা বলবে না। স্থায়ী কমিটির আমার কোনো বন্ধুই কথা বলবে না। হ্যাঁ, সালাউদ্দিন সাহেব যেটা বলছে এটাই উনি সঠিক বলেছেন, বাকিরা চুপ করে থাকবে। আমরা দেখেছি না স্থায়ী কমিটির সদস্যরা কেমনে হয়, আমরা দেখেছি না কিভাবে সিদ্ধান্ত নেয় স্থায়ী কমিটি। নতুন তো কিছু না। আমি তো 30 বছর, 35 বছর ধরে দেখেছি স্থায়ী কমিটি কিভাবে সিদ্ধান্ত নেয়। কত স্থায়ী কমিটির সিদ্ধান্ত আমরা বাতিল করে দিয়েছি না? এই বদনাম তো আমার আছে, বিএনপি যদি করছি বদনাম তো আমার আছে। স্থায়ী কমিটির সিদ্ধান্ত মানি না, এরকম সিদ্ধান্ত তো অনেক আছে। স্থায়ী কমিটির সিদ্ধান্ত দেবে কে? রাষ্ট্রপতি হবেন।
মানে বিএনপির যে কোনো রাজনীতিবিদ, বিএনপির থেকে যদি কাউকে প্রেসিডেন্ট নমিনেশন দিতে হয়, তাহলে খন্দকার মোশাররফ ছাড়া আর কার নামটা আসবে? কে প্রস্তাব করবে? কি কারণে প্রস্তাব করবে? ফখরুল ইসলাম আলমগীর তো অলরেডি মন্ত্রী আছে, তারা যদি মন্ত্রীগিরি করতেছে কেন? সে রাষ্ট্রপতি হতে চায় যদি। এখন তো নেতাদের মধ্যে একটা কন্দল সৃষ্টি করার চেষ্টা করছেন। প্রথম আলো কতগুলো ছবি বানায়, ছবি দিয়া, খবর দিয়া নেতাদের মধ্যে একটা ভুল বুঝুন সৃষ্টি করার চেষ্টা করছেন। যেখানে খন্দকার মোশাররফ বেঁচে আছে এবং সিনিয়র মোস্ট লিডার, সেখানে যদি পলিটিক্যাল পার্টি, পলিটিক্যাল লোক দিয়ে কাউকে বানাতে হয়, দলে কাউকে বানাতে হয়, তাহলে খন্দকার মোশাররফের নামের আগে নাকটার নাম কে প্রস্তাব করবে? স্থায়ী কমিটির মধ্যে কোনো ভদ্রতা নাই, শালীনতা নাই, তাদের মধ্যে কোনো সম্পর্ক নাই। তারা কি একজন আরেকজনের প্রতিপক্ষ? তারা কি নেতৃত্ব নিয়ে হানাহানি কাটাকাটি করছে? যে তারা সবাই সমভাবে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি অনুগত, শতভাগ অনুগত। আমাদের মতো না, আমি অনুগত নাই বলে আমি চলে আসছি দল ছেড়ে, কিন্তু ওনারা তো শতভাগ অনুগত। ওনাদের আনুগত্য নিয়ে কোনো প্রশ্ন করার অধিকার কারো নাই, কারো ক্ষমতা নাই। আমি দেখেছি এই নেতাগুলো আড়ালেও কোনোদিন তারেক রহমান সাহেবের বিপক্ষে একটা কথা বলে নাই। খন্দকার মোশাররফ সাহেবকে তো আমি দেখি নাই, ফখরুল ইসলাম আলমকে তো দেখি নাই। কাজেই এখানে একটা বিভ্রান্ত ছড়ানোর জন্য প্রথম আলো একটা ইন্ধন যোগানোর জন্য করছে। যাও, এটা তাদের আভ্যন্তরীণ ব্যাপার, রাজনৈতিক ব্যাপার, তারা করুক। কিন্তু এখানে কি হবে? সালাউদ্দিন যার নাম বলবে, যাকে বলবে, সে রাষ্ট্রপতি হবে। আমি এখন তারেক রহমান সাহেবের নাম বলবো না। বিএনপি রাজনীতির এমন একটা কেন্দ্রে এসে দাঁড়িয়েছে, কেন্দ্রে ভর করেছে, সেই কেন্দ্র ভরটা এখন ভারসাম্য রক্ষা করতেছে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী, সর্বক্ষমতার উৎস, সর্বক্ষমতার মালিক জনাব সালাউদ্দিন আহমেদ সাহেব। তিনি যাকে বলবেন সেই রাষ্ট্রপতি হবেন, তিনি যার নাম বলবেন তিনি রাষ্ট্রপতি হবেন। এখন উনি কার নাম বলে ফেলেন আমি তো জানি না। আর যদি তোমার এই গৌতম লাহিড়ীর কথা মনে হয়, তাহলে তো টেলিফোন আসবে ওখান থেকে, নাম তো এলান হয়েই আসবে, কার্ডটা দিতে হবে। প্রথম আলো তাদের কথাই বলবেন। প্রথম আলো নতুন করে আবার খেলা শুরু করার চেষ্টা করছে, আবার বলতেছে রাষ্ট্রপতির ভারসাম্য আনতে হবে, আবার ইউনূস সাহেবকে নাকি রাষ্ট্রপতি নিয়ে আসবে, ইউনূস সাহেবকে রাষ্ট্রপতি আনার চেষ্টা করছে, আবার একটা জুজুর ভয় দেখাচ্ছে। আবার আমেরিকান এই রাষ্ট্র কে আসছে, পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রের একজন আসছে, যে অত্র এলাকার কি নাম, সাজিও নাকি কি নাম জানো, সাজিও নাকি নাম, তাকে নিয়ে বিভ্রান্ত ছড়ানো হচ্ছে। হ্যাঁ, সেও তো এখন আসতেছে, সেটাকে ব্যবহার করা হবে। এটা তার রুটিন ভিজিটে আসতেছে। তারপরে মাননীয় প্রধানমন্ত্রী এই বিমস্টেকে যাবেন, ব্রিক্সে যাবেন, ইন্ডিয়া পুনাতে ব্রিক্স হবে এই সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে, সেখানে যাবেন। সেখানে গেল মোদী সাহেবের সঙ্গে দেখা হবেন। এর আগে রাষ্ট্রপতি নির্বাচন করা সম্ভব হবে কিনা আমি জানি না।